তো শাহনাজ যেটা বললো কিছুটা ক্লারিফাই করি। হুম। সোলজার্সদের জন্য কোয়ার্টার গার্ড, আর বিএমএ তে ক্যাডেটদেরকেও সোলজার হিসেবে ট্রিট করা হয়, সোলজার স্ট্যাটাসে ওই হিসেবে তাদেরকে কোয়ার্টার গার্ডে যখন তখন ভরা হয়, যেটা বলে। একটা কমিশন অফিসারকে দুইটা অপশন আছে, ওপেন অ্যারেস্ট আর ক্লোজ অ্যারেস্ট। ওপেন অ্যারেস্ট মানে তার রেস্ট্রিকশন কিছু দেওয়া হয় বা সে চলাচল করতে পারে বাইরে। আর ক্লোজ অ্যারেস্ট মানে যার স্ট্যাটাস অনুযায়ী সেম র্যাঙ্কের একটা ক্যাপ্টেনকে যদি ক্লোজ অ্যারেস্ট করা হয়, একটা ক্যাপ্টেন তাকে পাহারা দিবে। মেজরকে ক্লোজ অ্যারেস্ট করলে একটা মেজর তাকে পাহারা দিবে, এবং দ্যাট শুড বি ইন দি অফিসার্স মেস। যদি তার না হয়, এই স্ট্যাটাসটা কিন্তু ডিফারেন্ট। আমরা যেটা এটা বলতেছি যে স্ট্যান্ডার্ড আর্মি অ্যাক্টে যদি কেউ অফেন্স করে, তার বিচারের সময় এইটা ফলো করা হয়। ক্লোজ অ্যারেস্টেড অফিসারদেরকে অফিসার্স মেসে নিয়ে সেম র্যাঙ্কের একজনকে দিয়ে গার্ড দেওয়া হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোকে টোটালি ডিসরিগার্ড করতে দেখছি এই হাসিনার আমলে। সোলজাররা অফিসারদেরকে ইয়ে করছে। শাহনাজ যেটা বললো, কর্নেল হাসিনকে নিয়ে আর্মি ইন্টারোগেশন সেলে রাখা হয়েছিল, নট ওই আর্মি হেডকোয়ার্টারের ওই পাশে ওইটা নামতো, বাট সুবাইলদেরকে ওইখানে রাখা হয়েছিল। এই পাঁচজনকে কিন্তু তাপস হত্যার যারা ছিল ওদেরকে দীর্ঘদিন, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওটাও গুম, কিন্তু গুম করে রাখা হয়েছে। এটা কিন্তু সেনাপ্রধানের অফিসের থেকে 100 গজেরও কম দূরে। সেনাপ্রধান যদি না জানে, তাহলে তো আমি মনে করি তার ওইটাই তার ইস্তফা দেওয়ার কারণ হইতে পারে। আমার এখানে 4-5 অফিসার রয়েছে গুম, আমি জানি না। এটা না, এইটা যথেষ্ট। সে যদি না বলে, এটা তার ওই চাকরিটাই মানে অকার্যকর হয়ে যায়। এইখানে বিষয়টা আমরা ওই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। মিনিস্ট্রি অফ, আমি আরেকটা যেটা ওর প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করলো, কেন করলো? আমার মনে হয় তারা ওই যে এখন ওই যে অনেক আছে না স্কেপ রুট, সেফ এক্সিট, এই সমস্ত তারা পার পেয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, প্রসিকিউটর কোর্টে যেতে বলছে, আর্মি ছাড়বে না, আচ্ছা ঠিক আছে, তাহলে কোর্ট ক্যান্টনমেন্টের মধ্যে একটা সাবজেক্ট দিয়ে উনি ভিতরে একটা মানে সেফ প্লে করার চেষ্টা করতেছে আমার ধারণা, যে ঠিক আছে যখন দিবে না, বাট এটাকে আইনের মাধ্যমে আইনকে ফলো করতে বাধ্য করার যে প্রচেষ্টা, ওইটা কিন্তু করা হয় নাই। এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। হাসিনার আমলে যে আইনের প্রতি অবাধ্যতা যে দেখিয়েছে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি, একটা নিরীহ লোকের জন্য কোনো আইন ছাড়াই তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে, গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কিন্তু এটা কোনো জবাবদিহিতা তাদের ছিল না। আমরা আশা করেছিলাম অগস্টের পরে এটা জবাবদিহিতা শুরু হবে, তা সেটা সম্ভব হচ্ছে না। পুলিশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে, বিজিবিও আসে নাই, আর্মি আর্ম ফোর্সেসও আসে নাই, তারা এখনো ওই হাসিনার ট্রেনটা ধরে রাখছে। এটাই হচ্ছে আমাদের জন্য অশনি সংকেত, এবং এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, আমাদের কিন্তু মানে পাবলিক যখন খেপবে, পিনাকি যে সেদিন যে ওয়ার্নিংটা দিয়েছে, ওইটা কিন্তু একটা বিষয় হচ্ছে যে আর্মি আমার মনে হয় একটা টেস্ট প্লে করছে, যে আমি রাত্রে 1টার সময় মুভ করব, দেখি কেউ জানে কিনা, জানতে পারে কিনা, বা পাবলিক কি রিয়াকশন হয়। 2টা এপিসি দেখলে জনগণ নামতো না, নামবে না, নামে নাই। এটাতে যেন আর্মি না ভাবে যে যখন ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তখনও জনগণ রাস্তায় নামবে না। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে আর ক্যান্টনমেন্টের ভিতর যাই কিছু হোক, এটা এখন জনগণের নজরদারিতে আছে, সে যেখানেই হোক না কেন, যত ভিতরেই হোক। ওই 4টা এপিসি বের হয়েছে, জনগণ রাস্তায় নামে নাই, কেউ যেন সেফ ফিল না করে যে আমি এখন 40টা বের করলে জনগণ নামবে না। সুতরাং ওই জিনিসটা নাই। আমি মনে করি 40টা এপিসি তে সৈনিক ওঠার আগে 10 বার প্রশ্ন করবে, স্যার আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমার টাস্কটা দিতে হবে। এই লফুল কমান্ড আনলফুল কমান্ডের বিষয়টা ওইখানে অফিসাররা অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে, সৈনিকরা জিজ্ঞেস করবে না, অফিসাররা, সৈনিকরা অফিসারদের আদেশের প্রতি লয়্যালটি শো করবে, যে আমার অফিসার যেহেতু বলছে সে নিশ্চয়ই কারেক্ট কথা বলছে। এটা কিন্তু আর্মিতে এই ট্রেন্ডটা ফলো হয়। আইনের সঠিকতাটা যাচাই করার দায়িত্ব কিন্তু একটা কমিশন অফিসার, যে সে আনলফুল কমান্ড মানবে না, লফুল কমান্ড অবশ্যই মানবে। লফুল কমান্ড বলতে তার প্রফেশন সংক্রান্ত। আমাকে যদি প্রাইম মিনিস্টার বলে ধর, মার, গুলি করে মার বা জবাই করে মার, এটা আমার তখন যাচাই করে দেখতে হবে যে এটা লফুল কমান্ড কিনা, ন্যায়সঙ্গত কিনা, বিচারের শাস্তিপ্রাপ্ত কিনা। ফায়ারিং স্কোয়াডে যখন বিচারের শাস্তিপ্রাপ্ত একজনকে আমার সামনে আনবে, আমাকে যদি নমিনেট করা হয়, তাকে আমি গুলি করব। তার আগ পর্যন্ত কিন্তু আমি কাউকে গুলি করব না, এটা বেআইনি হবে। কেউ আদেশ দিল, আমার সিনিয়র আদেশ দিল, আমি এটা মানব না।
এই জিনিসগুলো কিন্তু আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, কিন্তু গত 16 বছরে মানুষ এটা ভুলে গেছে যে এটা আইন। আমি তো মারছি, পার পেয়ে গেছি, এখন একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে। এখন কারা প্রোটেকশন দিচ্ছে? যারা ভয় পাচ্ছে যে আগামী সেকেন্ড ওয়ারেন্টটা তাদের নামে আসবে। আসলে আপনার কথা বুঝছেন? এই যে বরখাস্তকৃত অফিসারদের না, এখন তো কেবল দুজনের গুমের হিসাব। জুলাই হত্যা হয় নাই, বিডিআর হত্যা হয় নাই, হেফাজত হয় নাই, 16 বছরের যত গুম খুন কোনো কিছুরই তো বিচার এখনো সামনে আসে। এগুলোতে ডিলে করে, এগুলোতে অবস্টাকেল ক্রিয়েট করে পুরো বিচার ব্যবস্থাকে মানে স্থবির করে দিয়ে তারা চাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এসে যাক, ইলেকশন হবে, আমার পছন্দের সরকার ক্ষমতায় আসবে, তখন তো এগুলো কোনো কাজে আসবে, সবাই বেরিয়ে যাবে, তখন আবার আগের মতো রাজ করবে। এই মানে টেন্ডেন্সিটাই কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী। এবং এই ক্ষেত্রে আমি সরকারের একটা অংশ কিন্তু এটার সাথে সায় দিচ্ছে। সশস্ত্র বাহিনীকে আমরা গত 1 বছর 2-3 মাস ধরে চিল্লাচ্ছি যে সশস্ত্র বাহিনীকে ব্যবসার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এন্ড ডিপিএম মেথডে সেদিন আমরা দেখলাম সমাজ কল্যাণ, আমি আগে বলছি সমাজ কল্যাণ অধিদপ্তর একটা বিরাট একটা টাকা ডিপিএম মেথডে সরাসরি সেনাবাহিনীকে দিচ্ছে। এই কাজটা কিন্তু সেনাবাহিনী করবে না। যদি সেনাবাহিনী ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, সেখানে সেনাবাহিনীর ইউনিট সরাসরি ইনভলভ, সেখানেও করাপশন হচ্ছে। কিন্তু এটা এই ডিপিএম এর এই কাজটা কিন্তু অ্যাবসলিউটলি দালালি, মধ্যস্বত্ব ভোক্তা দালালি। সেনাবাহিনী কিন্তু কাজ করে না, সরকার কন্ট্রাক্ট দেয়, সেনাবাহিনীর কন্ট্রাক্টটা নিয়ে একজন সিভিলিয়ান কন্ট্রাক্টরকে দিয়ে কাজটা করায়। এই কাজটা করার জন্য বাংলাদেশে কোনো কন্ট্রাক্টর নাই, কোনো এজেন্সি নাই যারা এটা করাইতে পারে। আর্মি কেন এটার সাথে ইনভলভ হবে? কেন হবে? সেটার কারণ হচ্ছে আর্মি তো অলরেডি সব চ্যানেল চিনে গেছে, কোথায় কত পার্সেন্ট কি টাকা। এই 450 কোটি টাকার মানে ইভেন মিনিস্ট্রি যেটা অ্যালট করেছে, যেটা ট্রেন্ড 8-10% সেটা স্টেট ওয়ে মিনিস্ট্রির প্রধানের কাছে চলে যায়। এখন আপনি 8 দিয়ে গুণ করেন না 450, কিভাবে তারা ভাগ করতেছে? এবং সেনাবাহিনীর চ্যানেলে যারা কাজ করতেছে তাদেরও এরকম একটা পার্সেন্টেজ রয়েছে। যেদিন আপনার ওয়ার্ক অর্ডারটা দিবে সেদিন ওই পার্সেন্টেজটা পে হয়ে যাবে। গ্রাউন্ডে তো এই কাজটা সরকারের সাথে একটা লেনদেন চলছে। এখনো যদি এই কাজটা হয়, সরকার যে সেনাবাহিনীর এই অবস্থার পরে, এই সমস্ত হত্যা গুম দুর্নীতির খবর পাওয়ার পরে কোন মিনিস্ট্রি যদি ওই সেনাবাহিনীকে আবার ডেকে নিয়ে ডিপিএম মেথডে কাজ দেয়, তার মানে হি অর শি ইজ অলসো পার্ট অফ দিস ক্রাইম। এই পুরো একটা নেটওয়ার্ক এদের সাথে মিশে গেছে। পুরনো ট্রেন্ডে তারা দুর্নীতি শুরু করে সেনাবাহিনীকে এই অর্থ দিয়ে সেনাবাহিনীকে আরো বেশি আকাম করার জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে আপনার কি মনে হয় কি হবে? মানে এটা একটা লুকোচুরির মতো অবস্থা। সরকার কঠোর না এই জন্য, সরকার লিনিয়েন্ট। আচ্ছা দেখি না কি হয়, মানে সেনাবাহিনীর উপরে দেখি না কি হয়, এটা একটা টেন্ডেন্সিটা। আচ্ছা দেখি না কি হয়। এবং এখন অ্যাডভাইজাররা ওই সেফ এক্সিটের জন্য সবাইকে খুশি রাখতেছে, যাদেরকে মনে করছে ক্ষমতায় আসবে তাদেরকে খুশি করতেছে, তাদের লোক কাজ নিচ্ছে। আর আর্মিকে খুশি রাখতেছে ডিপিএম এর এইটা করে যে তোমরা কাজটা ভাগাভাগি করে চলো, আমরা তুমিও বেনিফিটেড থাকো। কারণ টেন্ডার হলে তখন অনেক কম্পিটিশনের ব্যাপার হয়, অনেক জানাজানি হয়ে যায়। ওখানে 10 টাকার জিনিস 50 টাকায় টেন্ডার করতে গেলে তো অনেক কথা হবে। এখন ডিপিএম মেথডে ডাইরেক্ট দিয়ে দিলাম, অ্যাকচুয়াল কস্ট 445 কোটি না 200 কোটি না 100 কোটি, নোবডি উইল নো। সেম একই জিনিসের ওইখানে মুক্তিযোদ্ধার ফান্ড নিয়েও অনেক কথা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়ার কথা, পার মুক্তিযোদ্ধা 50,000 টাকা সরকার বরাদ্দ দিছে, মুক্তিযোদ্ধা পাইছে 20,000 না 23,000 টাকা। বাকি টাকা কোথায় গেল? এগুলো তো জনগণের জানার অধিকার আছে, কোথায় যাচ্ছে? রাস্তা দিয়ে এটাকে আমি ট্রেনের মধ্যে দিয়ে তেল ছাড়তেছি যে মাটির মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, মাটি টেনে নিচ্ছে যাওয়ার পথে।